তারা দাবি তুলছে ইসকনকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে। এর আগে চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করা হয়, বাংলাদেশের ঢাকা গোয়েন্দা বিভাগ তাকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়। তার জামিনও হয়নি। আর ইসকনকে এবার নিষিদ্ধ করার দাবি করছে সরকারপন্থী ছাত্র জোট এবং তার জন্য তারা হাইকোর্টে আবেদন করেছে। হাইকোর্ট অবশ্য সরকারের কাছে জানতে চেয়েছে সরকারের কি মত। ইসকনকে নিষিদ্ধ করার যে দাবি, ইউনূস সরকারের কাছে মত জানতে চাইছে হাইকোর্ট। ইসকনকে পড়শিদেশ নিষিদ্ধ করতে চাইছে পড়শিদেশের সরকারপন্থী সংগঠন। কিভাবে দেখছে ইসকন? আমরা দেখছিলাম কি লাস্ট 1-2 মাস থেকে অনেক ইসলামিস্টরা রাস্তায় নেমে ডিমান্ড করেছিল কি ইসকনকে টেররিস্ট অর্গানাইজেশন ঘোষিত করে ব্যান করে দেওয়া হোক। অনেক চিন্তার বিষয়। উই আর নন পলিটিক্যাল, উই আর এন হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন। বাংলাদেশেও আমরা জানি কি অনেক ন্যাচারাল ক্যালামিটিস হয়। সব সময় আমাদের ইসকন ব্রহ্মচারীরা খিচুড়ি না হলে প্রসাদ নিয়ে যায়, অনেক চ্যারিটেবল ওয়ার্ক করে। কিন্তু আমাদের প্রোটেস্টেও আমরা খোল করতাল নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেই প্রোটেস্ট করি। এত শান্তিপ্রিয় অর্গানাইজেশনকে জঙ্গি বলা, মৌলবাদী বলা, এটা খুব দুঃখের কথা। এর আগে যখন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয় তারপরেই বিবৃতি আসে আমাদের ভারত সরকার যে বিবৃতি দেয় সেখানে বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র গ্রেপ্তার হওয়া এবং তার পরবর্তী ঘটনায় তার জামিন নাকচ হওয়ার বিষয়ে সেখানে উদ্বেগ প্রকাশ হয় এবং সেখানে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যেভাবে হামলার খবর আসছে বা অভিযোগ আসছে তাতে উদ্বেগ প্রকাশ করে ভারত। পাল্টা বাংলাদেশ এই বিবৃতি নিয়ে বাংলাদেশ কড়া প্রতিক্রিয়া দিচ্ছে। বাংলাদেশের কি দাবি না বাংলাদেশ নাকি ভারত নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাচ্ছে এবং তাতে নাকি যে বন্ধুত্বপূর্ণ অবস্থান রয়েছে দুই দেশের সেই অবস্থানে কোথাও একটা সমস্যা হতে পারে দাবি করছে। বাংলাদেশে কি পরিস্থিতি এখন? ইসকনের প্রতিনিধির সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তারা যা খবর পাচ্ছেন আমাদের জানাচ্ছিলেন, শুনুন। চিন্ময় কৃষ্ণ দাসকে আমরা দেখলাম যে 2 দিন আগে কিরকম এয়ারপোর্ট থেকে প্লেন ক্লোথ পুলিশ এসে ধরে নিয়ে গেছে, যেরকম অনেক বড় টেররিস্টকে ওরা ধরতে এসেছে। পুলিশ কিরকম যারা এসেছিল ওনার সমর্থনে ওখানে ওদের উপরে লাঠিচার্জ করা হয়েছে। পুলিশের সঙ্গে কিছু অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট ইসলামিস্টরা ওরা মিলে অ্যাটাক করেছে ওখানকার যার লোকের উপরে। আমরা দেখছি যে ভিন্ন ভিন্ন প্রকারে এরকম মিথ্য কেস দিয়ে ওদের উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। 3 কোটি যে মাইনরিটিজ আছে বাংলাদেশে, ওদের পাশে কিছু রাস্তা বেঁচে ছিল না। যখন কিছু রাস্তা ছিল না সেই জন্য ওরা রাস্তায় বেরিয়েছে। তো এটা কিছু অর্গানাইজ ভাবে হচ্ছেই না। যদি বাংলাদেশি গভর্নমেন্ট ওদেরকে নিয়ে বসে যেত তো কত ওরা ভাবতো কি ঠিক আছে সরকার আমাদের উপরে ধ্যান দিচ্ছে। হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি এবং এখন যে জায়গায় বাংলাদেশ ভারত সম্পর্ক গিয়ে দাঁড়িয়েছে কিভাবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমার সঙ্গে রয়েছেন সম্পূর্ণা গোস্বামী। সম্পূর্ণা, ঘটনা পরম্পরা যদি এইভাবে দেখি, হাসিনা সরকারের অপসারণ, তারপর শেখ হাসিনার আমাদের দেশে ঠাঁই নেওয়া এবং তারপর বাংলাদেশে একের পর এক বাংলাদেশ থেকে যে খবর আসছে সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ আসছে এবং কোথাও বোধহয় আগুনে ঘি পড়লো যখন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হলো দেশদ্রোহিতার অভিযোগে। তার জামিন মিলল না। ভারত সরকার সেখানে জানালো যে তারা উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশ বলছে আমাদের অভ্যন্তরীণ বিষয় ভারত নাক গলাচ্ছে, তা বন্ধু সুলভ নয়। দুই দেশের সম্পর্ক কোন জায়গায় এখন, কি মনে হয় আপনার? দেখুন, সম্পর্ক যথেষ্ট খারাপ এবং এটা শুধুমাত্র এই ইসকনের ব্যান হওয়া নিয়ে বা এই যে রিসেন্ট যে ক্রাইসিস সেটা নিয়ে নয়। আমরা যদি দেখি যে শেখ হাসিনার পাওয়ার থেকে আউট হওয়ার পরবর্তী সময় থেকে কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে একটা অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্স নিয়েছে সেটা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় ছিল নিউ দিল্লির জন্য। এবং শুধুমাত্র রাজনৈতিক স্তরে না, আমরা যদি দেখি যে সেখানকার মানুষজন তারা কিন্তু বারবার করে একটা অ্যান্টি ইন্ডিয়ান প্রোপাগান্ডা নিয়ে ছিল। কিন্তু এই সবকিছুর পরেও বিগত কয়েক সপ্তাহ ধরে যেভাবে এমইএ চেষ্টা করে বাংলাদেশের সঙ্গে একটা নেগোসিয়েশনের মাধ্যমে কিছু লেন্স কিন্তু ওপেন হয়েছিল, যেমন ট্রেড রুটস গুলো ওপেন ছিল, আমাদের বর্ডার আউটপোস্ট গুলো ওপেন ছিল,
সেই জায়গাটা আমার মনে হয় কোথাও গিয়ে আবার আঘাত পেয়েছে এই রিসেন্ট যে রিলিজিয়াস ক্রাইসিস হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে দেখুন, বাংলাদেশ যে বিষয়টা বারবার করে উল্লেখ করছে যে এটা আভ্যন্তরীণ বিষয়, সেটা কিন্তু ঠিক। তার কারণ আমাদের বুঝতে হবে যে বাংলাদেশে হিন্দু অ্যাট্রসিটিস হচ্ছে, মাইনরিটিসদের ওপর অ্যাট্রসিটিস হচ্ছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং যেটা ভারতবর্ষের কাছে অত্যন্ত মাথা ব্যথার কারণ। আমরা দেখেছি এই যে অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশ বারবার করে বোঝানোর চেষ্টা করছে এটা অভ্যন্তরীণ বিষয়। একটা তদারকি সরকার চলছে, যে তদারকি সরকার এই অভ্যন্তরীণ বিষয় বা দেশের মানুষের কাছে ভালো হতে গিয়ে কোথাও আন্তর্জাতিক সম্পর্কে বা আন্তর্জাতিক মহলে খারাপ হয়ে যাচ্ছে না তো? দেখুন, আন্তর্জাতিক মহলে তো খারাপ বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট অলরেডি হয়ে গেছে। তার কারণ আমরা দেখেছি যে যেই আমেরিকান গভর্নমেন্টের হাত বা সাপোর্ট মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের উপর ছিল, সেই সরকার এখন কিন্তু আমেরিকাতে আর নেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অলরেডি ইন্টারিম গভর্নমেন্টের জন্য একটা যথেষ্ট চ্যালেঞ্জিং সিচুয়েশন হয়েছে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি দেখি যে মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের মধ্যে কিন্তু প্রচুর চ্যালেঞ্জেস আছে, এটা দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের সঙ্গে রিসেন্টলি পাকিস্তান যেভাবে জড়িয়ে গেছে বা বাংলাদেশ যেভাবে পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করছে, বিভিন্ন ট্রিটিস, বিভিন্ন নেগোসিয়েশন, এটা ইন ইটসেলফ কিন্তু বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্টকে ক্রিটিসিজমের মুখে ফেলেছে। চতুর্থ বিষয় হচ্ছে যে বাংলাদেশ বারবার করে গণতন্ত্রের কথা বলে, যে ইন্টারিম গভর্নমেন্ট শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে সরিয়ে দিল, যে ছাত্র আন্দোলন, সেই ইন্টারিম গভর্নমেন্ট নিজেই ফ্যাসিস্টের মতো কাজ করছে। এবং শুধু তাই না, আমরা দেখেছি বিগত কয়েক সপ্তাহ আগে মোহাম্মদ ইউনূস বলেছে সেকুলারিজম শব্দটাকে সংবিধান থেকে তুলে দেওয়া হোক। কাজে কোথাও গিয়ে ইসলামিক ফান্ডামেন্টালিস্টের একটা বিশাল ইনফ্লুয়েন্স কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে আছে। আভ্যন্তরীণ বিষয় হলেও একটা বিষয় আমাদের বুঝতে হবে যে ইসকন বা অন্যান্য ভারত সেবাশ্রম বা রামকৃষ্ণ মিশন, এই যে অর্গানাইজেশনস গুলো আছে, এগুলো কিন্তু ভারতীয় অর্গানাইজেশন নয়, এগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। কাজে শুধুমাত্র ভারতের পক্ষ থেকে স্টেটমেন্ট নয়, রাদার আমার মনে হয় যে এইটার সময় যেখানে একটা ইন্টারন্যাশনাল প্রেসার কিন্তু বাংলাদেশের গভর্নমেন্টের উপর ক্রিয়েট করতে হবে, বিভিন্ন ডিপ্লোম্যাটিক চ্যানেলস ওপেন করতে হবে। সম্পূর্ণ আমরা এরকম প্রতিবেশীর সঙ্গে অনেকদিন ঘর করছি যেখানে মৌলবাদ প্রশ্রয় পায়, মৌলবাদীরা যে দেশকে চালায় একরকম, ঠিক সেই একই রকম পরিস্থিতি হতে চলেছে বাংলাদেশের, বা হয়তো অনেকটা হয়ে গিয়েছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ, শুরুতেই আমাদের আলোচনার শুরুতেই আপনি বলছিলেন, তো এই খারাপ হলে তাতে বাংলাদেশের কতটা ক্ষতি বা লাভ, ভারতের কি আদৌ কোনো ক্ষতি বা লাভ রয়েছে? দেখুন, বাংলাদেশের তো ক্ষতি ডেফিনেটলি, ঠিক আছে, সেখানে কোনো রকম কোনো সন্দেহ নেই। তার কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অনেকটা কিন্তু ভারতের ওপর ডিপেন্ডেন্ট। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যদি বাংলাদেশের কার্টোগ্রাফিটা দেখি, অর্থাৎ ম্যাপটা দেখি, তাহলে তার চারপাশে আছে ভারতবর্ষ। তৃতীয়ত হচ্ছে বাংলাদেশ যেভাবে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে, পাকিস্তান আদেও বাংলাদেশকে কতটা ইকোনমিক সাপোর্ট দিতে পারবে, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন, যেখানে পাকিস্তানের নিজেরই ইকোনমিক কোনো মানে যেখানে পাকিস্তানের ইকোনমিতে ধস নেমেছে। চতুর্থ বিষয় হচ্ছে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট হলে বাংলাদেশের ক্ষতি ডেফিনেটলি, কিন্তু ভারতের জন্য মাথা ব্যথার কারণটা যেটা হবে সেটা হচ্ছে পাকিস্তানের ইনফ্লুয়েন্স বাংলাদেশে অনেক বাড়বে, যেটার কারণে কিন্তু টেররিস্ট আউটফিটস গুলো যেগুলো গোটা বাংলাদেশের বর্ডার জুড়ে আছে সেইগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠবে। এবং দ্বিতীয়ত পাকিস্তানের হাত ধরে কিন্তু চায়না চেষ্টা করবে ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে একটা বোঝাপড়ায় আসতে, যদিও চায়নার কাছে কিন্তু এই আনস্টেবল গভর্নমেন্টটা খুব একটা ভালো বিষয় নয়, কারণ চায়নার যথেষ্ট ইনভেস্টমেন্ট সেখানে আছে। কিন্তু চায়না নিজের ইনভেস্টমেন্টস গুলো সুরক্ষা করার বা সুরক্ষিত রাখার জন্য কিন্তু আলটিমেটলি বাংলাদেশকে ইউজ করবে, এন্ড দিস উইল বি অ্যান অপরচুনিটি ফর চায়না। কারণ যেই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট হবে, সেই মুহূর্তে কিন্তু চায়নার জন্য একটা গেটওয়ে হয়ে যাবে বাংলাদেশে আরো বেশি ইনভেস্ট করার। থ্যাংক ইউ, ধন্যবাদ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী আমার সঙ্গে ফোনে ছিলেন। তো বাংলাদেশের এখনকার এই অবস্থান ভারত কিভাবে দেখছে, না ভারত বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে তারা কড়া উদ্বেগ প্রকাশ করছে, আর ভারতের এই অবস্থান আমাদের এই রাজ্য থেকে নেতারা কিভাবে দেখছেন আমি দুজনের বক্তব্য শোনাবো। এক, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির শুভেন্দু অধিকারী।
বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয়, এটা দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়। এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে, আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়, আমি এতটুকু বলতে পারি। এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা, ভারত বিদ্বেষী আচরণ, এ জিনিস আমরা বিগত দিনে দেখিনি। এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এটা সম্পূর্ণভাবে তালিবান, আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে। আমি এখান থেকে দাবি করছি, হিংসা 100% স্টপ করুন। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন।